আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর জিওগ্রাফির ভারতের সম্পদ এই অধ্যায়টির উপর জলবিদ্যুৎ শক্তি বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব যে জলবিদ্যুৎ শক্তি কাকে বলে। তো জলবিদ্যুৎ একটি প্রবাহমান শক্তি, আর এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে খরস্রোতা নদী, জলপ্রপাত, ঝর্ণা প্রভৃতির তীব্র স্রোতসম্পন্ন জলধারায় টারবাইন ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, এবং যেটাকেই বলা হয় জলবিদ্যুৎ শক্তি। আর এই জলবিদ্যুৎ শক্তি প্রকৃতপক্ষে ডায়নামোর সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরণ করা হয়ে থাকে। তো এবারেতে আমরা এই যে ছবিটা আছে, এই ছবিটার সাহায্যে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়ে থাকে। তো দেখো, এই যে ছবিটা যেটা রয়েছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে বাঁধ, এবং এই বাঁধ দিয়ে এই নদীর জলধারাকে এই রিজার্ভারের মাধ্যমেতে এই জায়গাটা থেকে ধরে রাখা হয়, এবং এখান থেকে একটা জল প্রবাহের পথ তৈরি করা হয়, যেখান থেকে এই জলটাকে ছেড়ে দিলে এই জলটা এই পথের মাধ্যমেতে চলে আসে কোথায় না এইখানটাতে। এই জায়গাটাতে একটা টারবাইন বসানো থাকে, যে টারবাইনের যে প্রপেলার আছে, যে পাখাগুলো আছে, সেই পাখাতে জলটা এসে ধাক্কা দেয়। মানে এখান থেকে যখন জলটা ছেড়ে দেওয়া হয় তখন সেই রিজার্ভারে থাকা বাঁধের মাধ্যমেতে যে জলটাকে রিজার্ভারেতে সঞ্চয় করে রাখা হয়, সেই রিজার্ভারের জলটা কি হয় না এই পথ দিয়ে চলে আসে কোথায় না এই টারবাইনের এইখানটাতে, এবং এখানটাতে এসে কি করে না এই টারবাইনের যে প্রপেলারটা থাকে সেই প্রপেলারেতে ধাক্কা দেয়, এবং এই প্রপেলারটা ঘুরতে শুরু করে দেয়, এবং এই টারবাইনের সঙ্গে একটা কি না একটা জেনারেটর বা ফিক্সড করা থাকে, মানে লাগানো থাকে, বা জেনারেটরের সঙ্গে এটা সংযুক্ত থাকে, এবং সেই জেনারেটরেতে কি হয় না বিদ্যুৎ শক্তি উৎপাদন হতে থাকে, যেই বিদ্যুৎটাই কিন্তু এই ট্রান্সফরমারেতে চলে আসে, এবং সেখান থেকে কিন্তু এই তারের মাধ্যমেতে ডিস্ট্রিবিউট হয়। অর্থাৎ এইরকমভাবে কিন্তু জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়ে থাকে। তো এবারেতে আমরা জানবো যে এই যে জলবিদ্যুৎ শক্তি, এই জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের কতগুলো অনুকূল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ আছে সেইগুলো সম্পর্কে। তো প্রথমে আসি বন্ধুর ভূপ্রকৃতি। জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রথম যে প্রাকৃতিক যে অনুকূল পরিবেশটি লাগে সেটা হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি। তার কারণ বন্ধুর ভূপ্রকৃতির উপর দিয়েই প্রবাহিত নদী অত্যন্ত খরস্রোত বা বেগবতী হওয়ায় সহজেই টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুতের উৎপাদনের সুবিধা হয়। অর্থাৎ কোনো নদী যত ঢালু জমির ওপর থেকে বা বন্ধুর ভূপ্রকৃতির ওপর থেকে বইবে, সেই নদীর স্রোত তত জোরে হবে। আর টারবাইনের চাকা ঘোরাতে গেলে নদীর স্রোতটাকে কিন্তু খুবই বেগে প্রবাহিত হতে হবে। তো সেই জন্যে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই বন্ধুর ভূপ্রকৃতিটা কিন্তু খুবই দরকার। যেমন এই দক্ষিণ ভারত বা হিমালয়ের যে সমস্ত নদীগুলো, সেগুলো এই ঢালু ভূপ্রকৃতির উপর থেকে প্রবাহিত হওয়ার কারণেতে কিন্তু খুবই খরস্রোতা, এবং জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সেটা একটা সুবিধা দিয়েছে। তারপরে 2 নম্বর যে অনুকূল প্রাকৃতিক পরিবেশটি আছে সেটা হচ্ছে কি না বরফ গলা জলের সরবরাহ। অর্থাৎ বরফ গলা জলে যে সমস্ত নদী পুষ্ট, সেই সমস্ত নদীতে সারা বছর জল থাকে, যেটা কিনা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমভাবে দরকার। তার কারণ নদীতে যদি সারা বছর জল না থাকে তাহলে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা সম্পূর্ণ ব্যাঘাত হয়ে যাবে। তো সেই জন্যে বরফ গলা জলে পুষ্ট যে সমস্ত নদীগুলো, সেই সমস্ত নদীগুলো নিত্যবহ হয়ে থাকে, অর্থাৎ সারা বছর জল থাকে, যেমন হিমালয় পর্বতের থেকে সৃষ্ট যে সমস্ত নদীগুলো আছে। তো সেই কারণেতে কিন্তু সেই সমস্ত নদী থেকে সারা বছরই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। তারপরে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশটি লাগে সেটা হচ্ছে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত। অর্থাৎ নিয়মিতভাবে কিন্তু নদী অববাহিকাতে বৃষ্টিপাত হতে হবে, যাতে নদীতে সারা বছর জল থাকে। কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণেতে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু নদীতে জলের যে প্রবাহ সেটা কিন্তু কমে যাবে, এবং সেটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করবে। তো সেই জন্য নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণেতে বৃষ্টিপাত কিন্তু নদী অববাহিকাতে হতে হবে।
যাতে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সেটা সুবিধা দিয়ে থাকে। তারপরের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশটা সেটা হচ্ছে কঠিন ভূত্বক, অর্থাৎ কঠিন ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত নদীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও জলাধার নির্মাণ করা সহজ হয়। তো এটাও একটা মানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ যেটা খুবই দরকার। অর্থাৎ আমি নদীর যে স্রোত আছে সেই স্রোতটাকে আটকানোর জন্যে বা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আমার যে বাঁধটা নির্মাণ করতে হবে সেই বাঁধটা কিন্তু একটা সুস্থির ভূমির উপরে কিন্তু বসাতে দরকার। কারণ সেই কারণে কিন্তু বাঁধটাকে আমি যেখানে তৈরি করব সেই ভূমির উপরে যেন যথেষ্ট কঠিন হয়, তা না হলে কিন্তু বাঁধে ফাটল ধরতে পারে বা কোনো বিপর্যয়ের মাধ্যমে বাঁধটা ভেঙে যেতে পারে এবং সমগ্র ব্যবস্থাটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তো সেই কারণেতে কিন্তু সবসময়তে এই নদীতে বাঁধ এবং জলাধার নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু একটি কঠিন ভূত্বক, একটা স্টেবল ল্যান্ড ভূমি কিন্তু সবসময় দরকার। তারপরেতে কি সুস্থির ভূতাত্ত্বিক গঠন, অর্থাৎ ভূমিকম্প প্রবণ অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদনেতে কিন্তু বিঘ্ন ঘটিয়ে থাকে, তাই সুস্থির ভূতাত্ত্বিক গঠনযুক্ত অঞ্চলই কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল। অর্থাৎ কিনা যদি এমন কোনো জায়গা নির্বাচন করা হয় যেখানেতে প্রায় সময়তে ভূমিকম্প হয়, যেরকম আমাদের ভারতবর্ষের যে হিমালয়ের যে পার্বত্য অঞ্চল যেটা রয়েছে সেই সমস্ত অঞ্চলেতে কিন্তু প্রায় সময়তে ভূমিকম্প হয়ে থাকে। তো ভূতাত্ত্বিক দিক থেকে যদি এরকম অস্থির কোনো অঞ্চল যদি জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা নয়। কারণ ভূমিকম্প যদি হয়, সেটা যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে কিন্তু সেটা বাঁধের যথেষ্ট ক্ষতি করবে এবং এর ফলেতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু প্রক্রিয়াটা কিন্তু ব্যাঘাত দেখা দেবে। তো সেই কারণে কিন্তু দেখা যায় যে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনটা বেশি, কারণ দক্ষিণ ভারতের ভূমি কিন্তু সুস্থির, অতটা বেশি ভূমিকম্প প্রবণ নয় যতটা উত্তর ভারতের ক্ষেত্রে আছে। তো এটাও কিন্তু একটা কারণ, অর্থাৎ সুস্থির ভূতাত্ত্বিক গঠনযুক্ত ভূমি কিন্তু লাগবে। অর্থাৎ ঘন ঘন ভূমিকম্প প্রবণ অঞ্চল ভূমিকম্প হয় এইরকম কোনো অঞ্চল কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে বাঁধ নির্মাণ করতে হয় সেটার ক্ষেত্রে কিন্তু মোটেই আদর্শ কিন্তু নয়। তারপরের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশটি আছে সেটা হচ্ছে পলি ও বরফমুক্ত জল। অর্থাৎ নদীর জলে যদি অধিক পরিমাণে পলি চলে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে কিন্তু মোটেই আদর্শ নয়। তার কারণটা হচ্ছে যন্ত্রপাতিগুলোকে সহজে খারাপ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যদি বরফ থাকে সেটাও কিন্তু একটা সমস্যা সৃষ্টি করবে। এবং নদী যদি খুব শীতল অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয় এবং বছরের একটা বড় অংশের সময় যদি নদীর জল যদি জমে থাকে, জলপৃষ্ঠ যদি জমে থাকে, তাহলে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনেতে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে। তো সেই কারণেতে পলি এবং বরফমুক্ত জল হওয়াটা কিন্তু খুবই দরকার। তারপরে গিয়ে যে বনভূমির অবস্থান, এটাও একটা অনুকূল প্রাকৃতিক পরিবেশ। কারণ নদী অববাহিকায় অধিক বনভূমি থাকলে তা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে থাকে এবং বিশেষ করে ভূমিক্ষয়কে রোধ করে, যে কারণেতে নদীতে পলি বালির পরিমাণ কম থাকে এবং যেটা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে পরিষ্কার এবং স্বচ্ছ জলের যেটা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুবিধা দিয়ে থাকে। তারপরে আছে নাতিশীতোষ্ণ জলবায়ু। তো অত্যাধিক শীতল অঞ্চলেতে জল জমে বরফে পরিণত হয় এবং অত্যাধিক উষ্ণতার কারণে বাষ্পীভবনের মাত্রা বেশি হলে জলের পরিমাণ কমে যায়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। সেই জন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নাতিশীতোষ্ণ জলবায়ু একটা আদর্শ জলবায়ু। অর্থাৎ যেখানেতে বিশাল ঠান্ডা পড়ে না এবং খুব বেশি গরমও পড়ে না। তো যে কারণেতে কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে ভীষণ রকমভাবে আদর্শ। কারণ হিমশীতল অঞ্চলেতে যদি আমি যাই তাহলে বরফ, নদীর জল জমে বরফ হয়ে থাকবে, যেটা জলবিদ্যুৎ উৎপাদনেতে ব্যাঘাত সৃষ্টি করবে। এবং যদি খুব উষ্ণ অঞ্চলেতে আমি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করি তাহলে দেখা যাবে যে নদীর জল অধিক পরিমাণেতে উষ্ণতার কারণেতে বাষ্পীভূত হয়ে যাবে এবং জলের পরিমাণটাও কিন্তু কমে যাবে। তো সেই কারণেতে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে আদর্শ। তো এরপরেতে আমরা দেখব যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে সমস্ত অনুকূল অর্থনৈতিক পরিবেশ যেগুলো লাগে বা অপ্রাকৃতিক যে সমস্ত পরিবেশগুলো লাগে সেগুলো। তো সবার প্রথমে লাগে হচ্ছে উন্নত প্রযুক্তি। অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নত যন্ত্রপাতির প্রয়োজন, তার কারণ বাঁধ নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, এর জন্য কিন্তু যথেষ্ট উচ্চমানের কারিগরি জ্ঞান বা ইঞ্জিনিয়ারিং দরকার হয়। তো সেই জন্যে কিন্তু উন্নত প্রযুক্তি কিন্তু জলবিদ্যুৎ
কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র সবকটির ক্ষেত্রেই কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। এরপরেই আসছে মূলধন। তার কারণ জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের প্রাথমিক অবস্থায় যন্ত্রপাতি কিনতে হয়, সেটাকে স্থাপন করতে হয় এবং বাঁধ নির্মাণ করতে মানে বাঁধের কনস্ট্রাকশনের জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। তো সেই জন্য জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের মূলধনের প্রয়োজন হয়, যেটা কিন্তু একটা মানে অনুকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। অর্থাৎ এই মূলধন যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করাটা কিন্তু সেই অর্থে কিন্তু হয়ে ওঠে না। তারপরেতে আর একটা অনুকূল অর্থনৈতিক পরিবেশ কি না, অন্যান্য শক্তির অভাব। যেরকম ধরো কয়লা, খনিজ তেলের মতন যে সমস্ত চিরাচরিত যে শক্তি সম্পদ যেগুলো রয়েছে, সেগুলো যদি অভাব থাকে, কোনো দেশে যদি পর্যাপ্ত পরিমাণে সেগুলো না পাওয়া যায়, তাহলে কিন্তু জলবিদ্যুতের বিকাশে কিন্তু সহায়তা করে থাকে। তখন কিন্তু সেই সমস্ত দেশ বা অঞ্চলের যে সমস্ত খরস্রোতা যে নদীগুলো আছে, সেই সমস্ত নদ নদীতে বাঁধ নির্মাণ করে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। যেরকম আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখা যায়, কারণ দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিকাশের একটা কারণই হচ্ছে যে কয়লা এবং খনিজ তেলের একটা বড় অভাব দক্ষিণ ভারতে কিন্তু রয়েছে, যেটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করেছে। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র যেহেতু কম থাকছে, সেই কারণে আর একটা সাবস্টিটিউট হিসেবেতে কিন্তু জলবিদ্যুৎকেই বেছে নেওয়া হয়েছে। তারপরে আছে চাহিদা। তো চাহিদা একটা ভীষণ রকমভাবে দরকার, তার কারণ বিদ্যুতের যদি চাহিদা না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদন তো করে তো কোনো লাভ নেই। সেই জন্য কিন্তু সে তাপবিদ্যুৎ হোক, পারমাণবিক বিদ্যুৎ হোক আর জলবিদ্যুৎ হোক, যে কোনো ধরনের বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু চাহিদাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবেশ। তো জলবিদ্যুতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম নয়। অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি মানে যেহেতু বেশি দূর মানে বিদ্যুৎ শক্তিকে যেহেতু বেশি দূর পরিবহন করে যায় না এবং সঞ্চয় করে রাখা সম্ভব নয়, তাই স্থানীয়ভাবে কিন্তু বিদ্যুতের ব্যাপক চাহিদা থাকলে তবেই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা লাভজনক। তো তা না হলে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা কিন্তু ততটা কিন্তু লাভজনক নয়। অর্থাৎ চাহিদাটা থাকতে হবে জলবিদ্যুতের জন্য বা বিদ্যুতের জন্য একটা বড় ডিমান্ড কিন্তু থাকতে হবে, তবে কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে। তারপরে আছে বহুমুখী নদী পরিকল্পনা। তো বহুমুখী নদী পরিকল্পনার ক্ষেত্রে কি হয় না, বন্যা নিয়ন্ত্রণ করা হয়, জলসেচ করা হয়, মৎস্য চাষ করা হয়ে থাকে। তো এই ধরনের বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু নদীতে বহুমুখী নদী পরিকল্পনা গৃহীত হয় এবং সেক্ষেত্রে বাঁধ নির্মাণের একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, যেটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। পরবর্তীকালে সেই বাঁধের সঙ্গে টারবাইন বসিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করারও পরিকল্পনা আসে। তো প্রাথমিক পর্যায়ে বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং জলসেচ করার জন্য বহুমুখী নদী পরিকল্পনা গৃহীত হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেটাকে আপডেশন করে নিয়ে সেখান থেকে মৎস্য চাষ বা জলবিদ্যুৎ উৎপাদনের মতন কাজগুলো কিন্তু করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু মানে বহুমুখী নদী পরিকল্পনা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু দিয়ে থাকে। এছাড়া অন্যান্য কতগুলো বিষয় আছে অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে, যেরকম যন্ত্রপাতি আনায়ন ও শ্রমিকের যাতায়াতের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়ে থাকে এবং প্রচুর দক্ষ কারিগর বা শ্রমিক প্রয়োজন এবং সরকারি সাহায্যেরও কিন্তু যথেষ্ট পরিমাণেতে প্রয়োজন এই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ক্ষেত্রে। এরপরেতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে জলবিদ্যুতের কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে। তো প্রথমে আমরা সুবিধাগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সুবিধাটা জলবিদ্যুতের সেটা হচ্ছে না অফুরন্ত শক্তি। অর্থাৎ জল একটা প্রবাহমান সম্পদ, যে কারণে অফুরন্ত জল এবং এই শক্তি উৎপাদনের জন্য কাঁচামালজনিত কোনো ব্যয়ের প্রয়োজন নেই। অর্থাৎ নদীর যে জলটা, নদীর প্রবাহমান জলের জন্য আলাদা করে কোনো মানে যে জলবিদ্যুৎ উৎপাদনের তো প্রধান যে মানে রসদ যেটা, সেটা তো হচ্ছে জল, নদীর প্রবাহমান জল। তো সেটার জন্য কিন্তু বাড়তি কোনো খরচ করতে লাগে না। যেরকম তাপবিদ্যুতের ক্ষেত্রে আমার কিন্তু কয়লাকে কেনার জন্য কিন্তু আমাকে বাড়তি খরচ করতে লাগে, কিন্তু জলবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু সেটা লাগছে না। যেহেতু অফুরন্ত প্রবাহমান জলধারা নদীতে রয়েছে, সেই কারণে কিন্তু জলবিদ্যুতের জন্য কিন্তু কাঁচামাল জনিত কোনো ব্যয় করতে লাগে না। তারপরে আসছে কি নামমাত্র উৎপাদন ব্যয়। অর্থাৎ প্রথম পর্যায়েতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু খরচটা বেশি হয়, কারণ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য প্রাথমিক ব্যয় খুব বেশি। অর্থাৎ বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা
ইনভেস্টমেন্ট করতে লাগে। কিন্তু যখন একবার বাঁধ নির্মাণ হয়ে গেল, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়ে গেল, মেশিনারিগুলোকে ইনস্টলেশন করা হয়ে গেল এবং যখন বিদ্যুৎ উৎপাদন স্টার্ট হয়ে গেল, তারপরেতে কিন্তু আর সেভাবে বিরাট টাকা কিন্তু খরচ হয় না। শুধু রক্ষণাবেক্ষণ করার করতেই যা শুধু তোমাকে খরচ করতে হবে। অর্থাৎ বড় অঙ্কের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু একদম অ্যাট এ টাইম ফার্স্টেতেই কিন্তু খরচ করে দিতে হয়। তারপরেতে আস্তে আস্তে হচ্ছে শুধুমাত্র মেনটেনেন্স কস্টটাই কিন্তু লাগে। তো সেক্ষেত্রে কিন্তু একটা উৎপাদন ব্যয়ের কিন্তু যথেষ্ট সাশ্রয় কিন্তু হয়ে থাকে, যেটা একটা জলবিদ্যুতের সুবিধা আছে। তারপরে কি আছে না, দূষণহীনতা এবং পরিবেশ মিত্রতা, যেটা জলবিদ্যুতের একটা বড় সুবিধা। তো জলবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া থেকে পরিবেশ দূষণ ছড়ায় না, ছড়ালেও সেটা খুব কম পরিমাণেতে ছড়িয়ে থাকে। আর এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া কোনো ধোঁয়া, ধুলো বা বিষাক্ত গ্যাস ইত্যাদি কিন্তু বেরোয় না। তো সেই জন্যে এই জলবিদ্যুৎ কিন্তু যথেষ্ট পরিবেশ মিত্র এবং দূষণহীন একটা এনার্জি উৎস। এরপরেতে যেটা রয়েছে, আরও কতগুলি রয়েছে, যেরকম বিশেষ বিশেষ শিল্পের ব্যবহার। কিছু কিছু শিল্প আছে যে সমস্ত শিল্পতে জলবিদ্যুৎকে প্রেফার করা হয়ে থাকে, যেরকম অ্যালুমিনিয়াম, তামার মতন ধাতু নিষ্কাশনের শিল্পে এবং বিশেষ করে কাগজ শিল্পে। এই কাগজ শিল্পেতে জলবিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে বিশেষত। তো এটাও একটা জলবিদ্যুতের সুবিধা। তারপরেতে অন্যান্য সুবিধার মধ্যে কতগুলো আছে, যেরকম জলবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে মৎস্যক্ষেত্র জলসেচ, মৎস্যক্ষেত্র, বনসৃজন, জল পরিবহন, জলক্রীড়া, ভ্রমণ স্থান প্রভৃতি সুবিধাগুলো সহজে পাওয়া যায়। তার কারণটা হচ্ছে বাঁধ নির্মাণ তো করতে হয়, সেই বাঁধ নির্মাণের থেকে জলসেচও করা যায় এবং যে রিজার্ভারটা তৈরি হয়, যে জলাধারটা তৈরি হয়, তাতে মৎস্য চাষ করা হয়, বাঁধের চারপাশেতে বনসৃজন করা হয় এবং সামগ্রিকভাবে একটা ট্যুরিস্ট স্পটও গড়ে ওঠে। আমাদের ভারতবর্ষের বহু বাঁধ এরকম আছে যেটা একটা ট্যুরিস্ট স্পট হয়েছে, সেখানেতে মানুষেরা ভ্রমণেতে যায়। তো সেইগুলো কিন্তু সুবিধা একটা পাওয়া যায়, সেখান থেকে কিন্তু একটা ইনকামও আসে, সোর্স অফ ইনকামও সেখান থেকে আসে। এবং দেখা যায় কি যে কোনো কোনো নদীতে বন্যা নিয়ন্ত্রণেও কিন্তু এই যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে বাঁধ নির্মাণ করা হয় সেটাকে কিন্তু কাজে লাগায়। যেমন আমাদের দামোদর উপত্যকা পরিকল্পনা দ্বারা এই ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গেতে কিন্তু এই অন্যান্য সুবিধা যেগুলো আছে, সেই সুবিধার পাশাপাশি কিন্তু বন্যা নিয়ন্ত্রণেরও একটা সুবিধা কিন্তু পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে সুবিধা। এর পরেতে আমরা আসবো যে জলবিদ্যুতের যে অসুবিধাগুলো আছে। তো বিশেষ কয়েকটি অসুবিধাও কিন্তু জলবিদ্যুতের রয়েছে, সেগুলো এবার আলোচনা করব এক এক করে। তো ফার্স্টেতে হচ্ছে অনুকূল পরিবেশের অভাব। অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে আমি কিন্তু যেখানে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে দিতে পারবো না। তার কারণটা হচ্ছে যে খরস্রোতা নদী থাকলেও সেই নদীতে বাঁধ দেওয়া যাবে কি না, বা বাঁধ দিলে সেটা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, নদীর প্রবাহের উপরে কি প্রভাব ফেলবে, সেই নদী উপত্যকায় বসবাসকারী মানুষের উপরেতে কি প্রভাব ফেলবে ইত্যাদি বিভিন্ন রকম বিষয়গুলোকে দেখা হয়। তারপরেতেই কিন্তু বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেই জন্যে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে অনুকূল যে ভৌগোলিক পরিবেশ, সেটার কিন্তু একটা অভাব থাকে, যেটা কিন্তু তাপবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু হয় না সেই অর্থে। তো অনুকূল পরিবেশের অভাব কিন্তু বিশেষভাবে জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে যেটা হয়ে থাকে অভাব, সেটা কিন্তু একটা জলবিদ্যুতের কিন্তু একটা অসুবিধা। এরপরেতে আসছে হচ্ছে বিদ্যুতের অপচয়। অর্থাৎ সেটা কি হচ্ছে না, শিল্প কেন্দ্রগুলি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সাধারণত অনেক দূরে অবস্থান করে, তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শিল্প কেন্দ্র পর্যন্ত বেশি দূরত্বে বিদ্যুতের পরিবহনের ফলে বিদ্যুৎ অনেক নষ্ট হয়। তো এটাও একটা জলবিদ্যুতের অসুবিধা। অর্থাৎ জলবিদ্যুতের যে কেন্দ্রগুলো নির্মাণ করা হয়, সেই নির্মাণ স্থলটা থেকে যে অঞ্চলেতে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় বিদ্যুৎ শক্তিটা, সেটা অনেক দূরে এবং সেই পরিবহনের মধ্যে, কারণ আমরা জানি যে বিদ্যুৎকে সঞ্চয় করে রাখা যায় না, চাহিদা অনুযায়ী বিদ্যুৎকে যতটা চাহিদা সেই অনুযায়ী বিদ্যুৎ আমাকে উৎপাদন করে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো সেই ডিস্ট্রিবিউশনের এলাকাটা যদি অনেকটা দূরে থাকে, বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি অনেকটা দূরে অবস্থিত হয়, তখন কিন্তু সেই পরিবহনের ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ শক্তি নষ্ট হয়ে থাকে অনেকটা। তো সেইটা কিন্তু জলবিদ্যুতের একটা অসুবিধা। তারপরে পর্যাপ্ত মূলধন ও প্রযুক্তির অভাব, এটাও একটা বড় অসুবিধা, কারণ বাঁধ তৈরি করা, জলবিদ্যুতের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলোকে কেনা, ইনস্টলেশন ইত্যাদি বিভিন্ন কাজগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় প্রাথমিক পর্যায়েতে। যে অর্থটা লাগে সেই অর্থটা যে সমস্ত দেশ জোগাড় করতে পারে, সেই সমস্ত দেশে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন হয়, বিশেষ করে উন্নত দেশগুলোতে।
কিন্তু যে সমস্ত উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ আছে সেগুলো সেই অর্থে কিন্তু পারে না, তাদেরকে সাহায্য নিতে হয় বাইরের কোনো দেশ থেকে, তবে সেটা ডেভেলপ হতে পারে। তো মূলধনের একটা বড় সমস্যা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক পর্বেতে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রযুক্তিরও একটা ব্যাপার থাকে যে উচ্চ লেভেলের কারিগরি জ্ঞান বা ইঞ্জিনিয়ারিং কিন্তু দরকার হয় বাঁধ নির্মাণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সব দেশ কিন্তু সেই সামর্থ্যটা না থাকার জন্য কিন্তু বিশ্বের অনেক দেশ আছে, সেই সমস্ত দেশেতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্যে বাকি অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো থাকলেও এই পর্যাপ্ত মূলধন আর প্রযুক্তি না থাকার কারণেতে কিন্তু সেখানেতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা যায় না। তো সেটা কিন্তু একটা অসুবিধা। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের পরিবর্তন সাধন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে জলবিদ্যুৎ প্রকল্প পরিবেশে দূষণ ঘটায় না, এটা ঠিকই, কিন্তু বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ দিলে বিশাল জলাধার সৃষ্টি করা হয়, মানে বাঁধ দিয়ে, মানে জলটাকে স্টোর করে রাখার জন্য একটা বড় জলাধার কিন্তু তৈরি করা হয়। আর ওই অঞ্চলেতে স্থলভাগ জলাভূমিতে পরিণত হয়। স্থলভাগের বনভূমি, গাছপালা, কৃষিজমি, বসতভূমি এগুলো সবই জলমগ্ন হতে থাকে, এবং ভূপ্রকৃতির এই কৃত্রিম পরিবর্তন ভূমিকম্পের মতন প্রাকৃতিক বিপর্যয় অনেক সময় ডেকে নিয়ে আসে। কারণ ওই যে জলাধারের যে চাপটা, যে জলটাকে সঞ্চয় করে রাখা হয় নদীতে বাঁধ দিয়ে, তার যে প্রেশারটা সেটা যখন ভূমিরূপের ওপরেতে পড়ে, তখন সেই ভূমিরূপ যদি সেইটাকে নিতে না পারে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এবং সেই ভূমিকম্পের দরুন কিন্তু ওই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে অঞ্চলটা রয়েছে বা বাঁধ সংলগ্ন যে অঞ্চলটা, সেটা কিন্তু মানে ভীষণ রকম বড় প্রাকৃতিক বিপর্যয়ের সামনে কিন্তু পড়ে। আর তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় যে যেখানেতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়, বাঁধ নির্মাণের জন্যে অনেক বনভূমিকে কিন্তু কেটে ফেলা হয়। তো সেক্ষেত্রে কিন্তু বনভূমির যে বৃক্ষচ্ছেদন যেটা হয় সেটার কারণে কিন্তু পরিবেশের অবনতি ঘটে, এবং অনেক সময়তে সেখানকার মানুষজন এই কৃষি জমি হারিয়ে, বাস্তবিকতা হারিয়ে মানে চরম বিপদের সম্মুখীন কিন্তু হয়ে থাকে। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, বা যে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য যে বাঁধ নির্মাণ করা হয় সেই বাঁধ নির্মাণের ক্ষেত্রেতে, অর্থাৎ সামগ্রিকভাবে যে অঞ্চলেতে বাঁধ তৈরি করা হবে সেই অঞ্চলের কিন্তু বাস্তুতন্ত্রের মানে একটা পরিবর্তন সাধন কিন্তু ঘটিয়ে থাকে। আর যে কারণেতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য যে বাঁধ নির্মাণ হয় তাকে নিয়ে আন্দোলন করে থাকেন পরিবেশবিদরা। যেরকম নর্মদা বাঁচাও আন্দোলন খুবই জনপ্রিয় একটা এরকম আন্দোলন আমরা জানি, যেটা হয়েছিল নর্মদা নদীর উপরেতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে। তো এটা কিন্তু একটা বড় অসুবিধা। এর পরেতে আমরা দেখে নেব যে আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে আমরা এবার একটু দেখে নেব যে আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডেভেলপ করেছে। তো সবার প্রথমে আমরা শুরু করব হচ্ছে উত্তর ভারত দিয়ে। তো উত্তর ভারতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই যে রাজ্যগুলি আছে, এই রাজ্যগুলিতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে বিভিন্ন নদীর উপরেতে। তারপরেতে আমাদের ভারতবর্ষের যে দক্ষিণ ভারত যেটা রয়েছে, সেই দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এই রাজ্যগুলোতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। তারপরেতে আসছে হচ্ছে পশ্চিম ভারত, অর্থাৎ আমাদের ভারতবর্ষের এই পশ্চিম দিকের এই যে অংশটা, এই পশ্চিম ভারতের মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ, রাজস্থান এই রাজ্যগুলিতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরপরে আমরা আসবো হচ্ছে পূর্ব ভারত, অর্থাৎ আমাদের ভারতবর্ষের এই দিকের এই অংশটাতে, এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এই চারটি রাজ্যেতে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু স্থাপন করা হয়েছে। এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেতে কিন্তু এই ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার এবং জলঢাকা নদীর উপরেতে জলঢাকা বাঁধ এই নির্মাণ করে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনকে মানে করা হয়ে থাকে। এবং ম্যাসেঞ্জার আমাদের পশ্চিমবঙ্গে খুবই নামকরা একটা জায়গা, যেখানে টুরিস্ট স্পটও আছে, আমরা বেড়াতেও যাই মাঝে মধ্যে সেই সমস্ত জায়গাতে। তো সেইটা এরপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, উত্তর পূর্ব ভারতের যে অঞ্চলটা, অর্থাৎ এই জায়গাটাতে, সেখানেতে মেঘালয়, ত্রিপুরা, অসম, মণিপুর এই রাজ্যগুলোতেও কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে আমাদের যে ভারতবর্ষ,
মোটামুটিভাবে যদি আমরা এই মধ্য ভারতকে যদি ছেড়ে দিই তাহলে দেখতে পাবো যে উত্তর ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে মোটামুটিভাবে কিন্তু বেশ কিছু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু স্থাপন করা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।